নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইউকে, ফ্রান্স, জার্মানি এবং তার সঙ্গে সবচেয়ে বড় অ্যালাই আমেরিকার কানাডা, তারা সবাই এই মুহূর্তে আমেরিকাকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ এই যুদ্ধের পরিস্থিতিতে কোনো মতেই আমেরিকাকে যে সাপোর্ট করা যায় না, সেই সমস্ত শরিক দল বা শরিক দেশ এই মুহূর্তে বুঝে গিয়েছে এবং প্রত্যেকের কাছ থেকে বয়ান এসেছে। স্পেনের কাছ থেকে, ফ্রান্সের কাছ থেকে, জার্মানির কাছ থেকে, ইউকের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে যা বয়ান এসেছে তাতে নিজেদের যুদ্ধ নিজেরা লাগিয়েছো, নিজেরা বোঝো। এই ধরনের এই মুহূর্তে প্রত্যেকটা দেশ আমেরিকার সঙ্গে ব্যবহার করছে এবং কেউ জানতোই না যে আমেরিকা এই ধরনের যুদ্ধে নিজেদেরকে হঠাৎ করে লিপ্ত করে ফেলতে পারে। তার কারণ আপনাদেরকে এর আগেও জানিয়েছি, ইরান আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল, আপনারা সবাই জানেন, গত 1 বছরের বেশি সময় ধরে। কিন্তু তার মধ্যে আমেরিকা এই মুহূর্তে কেন হঠাৎ করে নিজেরা ইনভলভড হলো, সেই জায়গাটাই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। আপনাদের জানাই এই মুহূর্তে কোন কোন দেশ কি কি বলছে, এবং তার মধ্যে স্পেন রয়েছে, কানাডা রয়েছে, ফ্রান্স রয়েছে এবং ইউকে তো অবশ্যই। এই মুহূর্তে একদম ইউকে প্রাইম মিনিস্টার বয়ান জারি করে যা বলার একদম স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা কোনো মতেই এই যুদ্ধে জড়াবো না। প্রত্যেকেরই একই কথা, বিভিন্নভাবে বিভিন্ন মানুষজন বলছেন বিভিন্ন দেশের পক্ষ থেকে। আপনাদের সমস্তটা জানাবো, লাইন টু লাইন কে কি বলছেন, এবং অবশ্যই বলবো যে আমেরিকার এই মুহূর্তে কি অবস্থা, কারণ তারা কোনো ধরনের কোনো এক্সিট প্ল্যান ছাড়াই ঢুকে পড়েছিল যুদ্ধ করতে। তাই বেশ খানিকটা থমকে থাকার মতন অবস্থা এই মুহূর্তে আমেরিকার, মুখে তারা যাই বলুক না কেন। আপনাদের সমস্তটা বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের জানাই প্রথমেই, স্পেনের প্রাইম মিনিস্টার তারা বলছেন যে আমরা কোনো ধরনের কোনো দেশের হেটফুল রেজিমের মধ্যে দিয়ে চলার বিরোধী। অর্থাৎ এই যে হেটফুল রেজিম দিয়ে চলছে আমেরিকা বা ইরান, তার সম্পূর্ণ বিরোধী আমরা এর মধ্যে থাকবো না। I once again call for immediate de-escalation, respect for international law and the urgency of resuming dialogue। অর্থাৎ একদম ইন্টারন্যাশনাল ল যেভাবে ভাঙছেন আপনারা, সেটার সম্পূর্ণ বিরোধী। এবং অবশ্যই এইভাবে বলার মাধ্যমে আমাদের দেশের প্রাইম মিনিস্টারেরও বোধহয় একটু এর থেকে, স্পেনের যে প্রাইম মিনিস্টার বক্তব্য রেখেছেন তার থেকে একটু নিজের মতন করে শিখে নিলে বোধহয় আমাদের দেশের অবস্থানটাও বেশ খানিকটা ভালো হতো। তার কারণ এই মুহূর্তে স্পেন কিভাবে নিজেদের অবস্থানটা ক্লিয়ার করেছে আপনারা দেখুন। স্পেন বলছে যে আমরা এই যে ইন্টারন্যাশনাল ল ভাঙা হচ্ছে সেটার বিরোধী। অর্থাৎ ইন্টারন্যাশনাল ল দুটো দেশই ভাঙছে, ইরানও ভাঙছে, আমেরিকাও ভাঙছে। তার কারণটা হচ্ছে এই মুহূর্তে যেভাবে যুদ্ধ একটা দেশের সঙ্গে একটা দেশের লেগেছে, সেইটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয় এবং সেটা ইন্টারন্যাশনাল ল পারমিট করে না। এবং সেই জায়গা থেকে স্পেন উইল বি দেয়ার সরাসরি বলা হয়েছে। তার পরবর্তীতে আপনাদের যদি বলি, কানাডা, কানাডা একদম নিজেদেরকে সরিয়ে রেখেছে। কানাডা বলছে যে এর মধ্যে কিন্তু আমরা একদম ছিলাম না। বিশ্ববাসীর কাছে, দেশবাসীর কাছে, কানাডিয়ানদের কাছেও তো কানাডার যে সরকার, তাদের একটা অবস্থান ক্লিয়ার করতে হবে। তারা বলছে কানাডা ওয়াজ নট ইনভলভড, উই ওয়ার নট নোটিফাইড। অর্থাৎ আমরা জানতামই না এবং কানাডার ইনভলভই ছিল না। এবং তিনি বলছেন and we do not have any military strikes or operation, Canada believes in diplomacy। অর্থাৎ একদম সরাসরি আমরা কোনো ধরনের কোনো মিলিটারি স্ট্রাইক করিনি এবং সম্পূর্ণভাবে আমরা ডিপ্লোমেসি এবং পিসফুল পদ্ধতিতে বিশ্বাসী। সুতরাং সবাই সবার অবস্থান কেন ক্লিয়ার করছে বলুন তো? কারণ ইরান যেভাবে আমেরিকান এমবাসি থেকে শুরু করে আমেরিকান সৈন্য ঘাঁটি প্রত্যেকটাকে গুড়িয়ে দিচ্ছে, যে যে দেশে থাকছে সেই সমস্ত দেশে গুড়িয়ে দিচ্ছে, একদম রীতিমতন মিডল ইস্টের 11খানা দেশ, সেখানে যা যা আমেরিকার সৈন্য ঘাঁটি ছিল, আমেরিকান এমবাসি ছিল, প্রত্যেকটা রীতিমতন ইরান ড্রোন অ্যাটাক করছে এবং জায়গাটা দেখে নিয়ে বেছে বেছে নির্দিষ্টভাবে অ্যাটাক করা হচ্ছে। তো তার থেকে যাতে নিজেরা বাঁচতে পারে, নিজেদের দেশ বাঁচতে পারে, কোনো দেশই তো চায় না যে শুধু শুধু অন্যের যুদ্ধ আমার ঘাড়ে আনবো কেন। তো সেই জন্য আমেরিকার এই যুদ্ধের সঙ্গে কানাডা থাকছে না, স্পেন থাকছে না, তারা জানিয়ে দিয়েছে। এবং অবশ্যই ইউকের তো প্রাইম মিনিস্টার আপনারা জানেন, একদম সরাসরি ভিডিও বার্তা জারি করে বলেছে উই আর নট জয়নিং দ্য ইউএস অ্যান্ড ইসরায়েল অ্যাটাক। একদম সরাসরি বলে দিয়েছে যে উই আর নট জয়নিং, আমরা জয়েন করবই না। এবং তার জন্য তিনি কারণও দেখিয়েছেন। তিনি কারণ দেখিয়েছেন যে ইরাকের থেকে আমাদের একদম শিক্ষা নেওয়া উচিত। ইরাক ইরানের যখন যুদ্ধ লেগেছিল তখন সাদ্দাম হোসেনকে মারা হয়েছিল, কিন্তু যে স্বপ্নটা আমেরিকা তৎকালীন সময় দেখি
দেখিয়েছিল, সেই স্বপ্নটা কি ইরাকের ক্ষেত্রে বাস্তবায়িত হলো? সেটা তো হয়নি। তাহলে সেই জন্যই আমরা আমেরিকার সঙ্গে থাকবো না এবং আমরা যুদ্ধে কোনোভাবেই হস্তক্ষেপই করব না, একদম ইউকে প্রাইম মিনিস্টার জানিয়ে দিয়েছেন। তার পরবর্তীতে ফ্রান্স খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। ফ্রান্স বলছে এই যে এক দফা হামলা করা হয়েছে সেটাকে নিয়ে আলোচনা করা দরকার। এক দফা হামলা বলতে আপনাদেরকে বুঝিয়ে বলি বিষয়টা, যে আমেরিকাতে একটা আইন রয়েছে যে আমেরিকার ওপর যদি ডাইরেক্ট কোনো দেশ অ্যাটাক না করে তাহলে তারা সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না। অর্থাৎ আমেরিকাকে যদি ইরান প্রথম থেকে হামলা করত তাহলে আমেরিকা যদি যুদ্ধে যেত, সেটা একদম সরাসরি সেখানকার নিয়ম, সেখানকার কনস্টিটিউশন বলছে দেশকে অ্যাটাক করতে হলে তুমি যে সরকারি থাকুক না কেন তারা অ্যাটাক করতে পারে। কিন্তু ইরান এই ক্ষেত্রে আমেরিকাকে অ্যাটাক করেনি। ইরান সম্পূর্ণভাবে ইসরায়েলকে অ্যাটাক করছিল এবং ইসরায়েলকে সাপোর্ট করতে গিয়ে হঠাৎ করে আমেরিকা এই যুদ্ধের মধ্যে চলে এসেছিল এবং তাদের নিজেদের আভ্যন্তরীণ জায়গায় যে আভ্যন্তরীণ পলিটিক্স সেটাই এই মুহূর্তে কিন্তু থমকে গিয়েছে। তার কারণ আমেরিকা নিজেদের যে ল, নিজেদের যে কনস্টিটিউশন সেটা মেনে চলছে না এবং আমেরিকান এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 6 জন সৈনিক মারা গিয়েছে, 3 জন থেকে সংখ্যাটা বেড়ে 6 জন হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আরো বাড়তে পারে, লাইকলি বি মোর, এই সংখ্যা আরো বাড়তেই পারে। কিন্তু তিনি নাকি ফর এভার যুদ্ধ চালিয়ে যেতেও প্রস্তুত রয়েছেন। কিন্তু আপনাদের একটা কথা মনে করাই, যে ফর এভার যুদ্ধ যে আমেরিকা এই মুহূর্তে চালাবে বলছে, তারা আফগানিস্তানের ক্ষেত্রে কি করলো বলুন তো? আফগানিস্তানে তো একদম 20 বছর ধরে আমেরিকা রীতিমতন যুদ্ধের পরিবেশ তৈরি করে রাখলো, তারপর কি করলো না, যে তালিবানদের বিরুদ্ধে এত তাদের রীতিমতন বাক্যবাণ তারা ব্যয় করেছে, সেই তালিবানদের হাতে দেশ ছেড়ে দিয়ে তারা চলে এলো। তো এই যেখানে আমেরিকার একটা সিচুয়েশন, এই যেখানে যুদ্ধ নীতি, রণনীতি যেটাকে বলে, তো সেইখানে প্রত্যেকটা দেশ কিভাবে তাদেরকে সাপোর্ট করবে এই প্রশ্ন তো ওঠেই। এবং সম্পূর্ণভাবে আমেরিকা নিজেদেরকে এই যে যুদ্ধে ইনভলভ করেছে সেটা কোনো দেশকে না জানিয়ে তো বরং নিজের দেশের যে কংগ্রেস, সেই কংগ্রেসকেও না জানিয়ে, কংগ্রেস বলতে সেখানকার যত দল সেই দলটাকে একত্রিতভাবে কংগ্রেস বলা হয়, তাদেরকেও না জানিয়ে আমেরিকা এই যুদ্ধে নেমে পড়েছে। তো সেই ক্ষেত্রে কিভাবে বাদ বাকি দেশের সাপোর্ট তারা পাবে এই প্রশ্ন ওঠে বই কি। অবশ্যই তার সঙ্গে আপনাদেরকে জানাই যে ইসরায়েল থেকে যা খবর আসছে এই মুহূর্তে, ইসরায়েল তো অবশ্যই ইরান অ্যাটাক করছে এবং সেই জায়গা থেকে ইসরায়েল অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং 40 তলার এক একটা বিল্ডিং, 40 তলা, তেমন 40টা বিল্ডিং একত্রিতভাবে ভেঙে পড়ে এখনো পর্যন্ত ইসরায়েল থেকে যা খবর উঠে আসছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই একটা জায়গা, যেখানে 40 তলার 40টা বিল্ডিং পর পর ভেঙে পড়েছে ড্রোন অ্যাটাকের মাধ্যমে ইরানের দ্বারা। এই যে ঘটনা অবশ্যই কখনোই আমাদেরকে সুস্থ রাখতে পারে না মানসিকভাবে। তো তার সঙ্গে ইরানের যে ক্ষতিগ্রস্ততা সেটারও খবর এসেছে এবং ইরানের যে ক্ষয়ক্ষতি সেটা অবশ্যই এই মুহূর্তে হাইলাইট করা হচ্ছে না। আপনারা দেখবেন বিভিন্ন যে চ্যানেলগুলো টিভিতে ইরানের ক্ষয়ক্ষতি সম্বন্ধে তারা দেখাচ্ছে না, কিন্তু ইরানে অবশ্যই যখন যুদ্ধ হচ্ছে, ইসরায়েল যখন অ্যাটাক করছে, আমেরিকা অ্যাটাক করছে, তো সেক্ষেত্রে ইরানেও ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে 555 জন মানুষ ইরানে মারা গিয়েছেন এবং যার মধ্যে একটা স্কুলকে অ্যাটাক করা হয়েছিল। সবচেয়ে খারাপ লাগার যে জায়গাটা, একটা নর্মাল স্কুল চলছিল, সেখানে 120 জন বাচ্চা সহ টিচার সবাই মারা গিয়েছেন। তো এই খবর অবশ্যই ভালো থাকতে দেয় না এবং যুদ্ধের পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হোক। মাত্র 4 দিন যুদ্ধ হয়েছে এবং তার মধ্যে এই অবস্থা, প্রত্যেকটি দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা মিডল ইস্টের যে কোনো দেশ। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে বাদ বাকি যে দেশগুলো তারা সবাই আমেরিকার যারা রীতিমতন সাঙ্গপাঙ্গ বলে পরিচিত ছিল তারা হাত তুলে নিয়েছে এবং আমেরিকা যেভাবে নিজেদের ইচ্ছে, বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছে যে যুদ্ধে প্রবেশ করেছিলেন সেই যুদ্ধ থেকে এখন কিভাবে বেরোবেন তা কিন্তু সত্যি এই মুহূর্তে একটা বড় সড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে। কারণ আমেরিকার কাছে কোনো ধরনের কোনো এক্সিট প্ল্যান ছিল না। যুদ্ধে গেলে তার তো একটা এক্সিট প্ল্যান লাগে যে আমরা যুদ্ধ থেকে বেরোবোটা কিভাবে, কিন্তু সেই এক্সিট প্ল্যানটা না তৈরি করেই আমেরিকা শুধুমাত্র ভেবেছিল যে আমরা আলী খামেনাইকে মেরে ফেলবো। ইরানে যে অপশাসন চলছে তথাকথিত ভাবে আমেরিকা জানতে পেরেছিল সেই অপশাসন আলী খামেনাই এর মৃত্যুর মাধ্যমে সরে যাবে এবং ইরান সম্পূর্ণ আমাদের দাসত্ব গ্রহণ করবে, কিন্তু সেটা যে হচ্ছে না, ইরান আরো অ্যাগ্রেসিভ হয়ে পড়ছে।
তাদের নেতা মারা গিয়েছে, সেই জায়গাটার থেকে তারা আরো অ্যাগ্রেসিভ হয়ে পড়ছে। সেই জায়গাটা কিন্তু আমেরিকার কাছে কোনো ধরনের কোনো প্ল্যান ছিল না। এবং অবশ্যই রেজিম চেঞ্জের যে স্বপ্নটা আমেরিকা নিজে দেখেছিল এবং আমেরিকা দেখিয়েছিল সারা পৃথিবীকে, সেটাও যে কোনোভাবেই সঠিক হচ্ছে না, সফল হচ্ছে না, বাস্তবায়িত হচ্ছে না, সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তাই এই মুহূর্তে স্পেন হতে পারে, কানাডা হতে পারে, ইউকে হতে পারে, জার্মানি হতে পারে, ফ্রান্স হতে পারে, প্রত্যেকটা দেশ যারা আমেরিকার আশেপাশের দেশ, তারা প্রত্যেকে এই মুহূর্তে এই যুদ্ধ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে এলো। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা এখন একা, সম্পূর্ণ একা, এবং আমেরিকার কোথাও আজকের দিনে গিয়ে হয়তো এটা মনে হতে বাধ্য যে এই যুদ্ধটা তো আমাদের যুদ্ধ ছিল না, এই যুদ্ধটার মধ্যে আমরা ঢুকে আমরা একা হয়ে গেলাম না তো। এর ফল কিন্তু আর যাই হোক না কেন ডোনাল্ড ট্রাম্পকে সামনে ইলেকশনে ভুগতে হবে, এমন কিন্তু মনে করছেন যারা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।